আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যান অর্থাৎ 17 নম্বর অধ্যায়, তোমরা যারা নবম এবং দশম শ্রেণী 2026 এবং 27 সালে পরীক্ষা দিচ্ছ, 26 অলমোস্ট তোমাদের আর মাত্র 20 থেকে 25 দিন সময় আছে, মানে তোমাদের আগামী 21 তারিখ পরীক্ষা। তো তোমরা হয়তো এই অধ্যায়গুলো প্রিপারেশন তোমরা নিয়ে ফেলেছো। তোমাদের আমার আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে তোমরা মূলত অনেকে প্রিপারেশন নিচ্ছ। এখন আজকে আমরা 2027 অথবা 28 সালে যারা পরীক্ষা দিবে তাদের টার্গেট করে মূলত এই ক্লাসগুলা তোমাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা একদম এগুলো সম্পর্কে জানো না তাদের জন্য তোমরা সঠিক জায়গায় এসেছো। এখানে আমরা পরিসংখ্যানের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ, মানে এই ক্লাসটা দেখলে অর্থাৎ এখানে পর্ব 1, 2, 3 হবে, তিনটা হবে। তিনটা যেহেতু আমরা ছোট ছোট পর্ব করব যাতে তোমার পড়তে এবং বুঝতে সুবিধা হয় এবং আমারও যাতে ক্লাসগুলা সুন্দর করে আমি বুঝাইতে পারি, সেজন্য আমি তিনটা পর্ব করব। তিনটা পর্ব যদি তুমি দেখো তাহলে পরিসংখ্যানের খুঁটিনাটি যা যা হয় সবগুলো তুমি পারবা, ঠিক আছে? তাহলে তুমি যদি এটা পারো তাহলে আজকে আমরা পরিসংখ্যানের প্রথম পর্ব নিয়ে আলোচনা করতেছি। যাদের পরিসংখ্যান নিয়ে শুরু থেকে জানার এবং তুমি জানো না, ধরো একদম তুমি কিছু জানো না, তাহলে একদম আমরা শুরু থেকে আমরা এখানে সম্পূর্ণ শেষ করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে আমরা এখানে কি কি নিয়ে আলোচনা করতেছি এটা একটু তোমাদের জানা উচিত। সেগুলো হচ্ছে, আমরা আজকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে হচ্ছে 1 নাম্বার থাকবে উপাত্ত কাকে বলে, তাই না? উপাত্ত 1 নাম্বার, ধরো উপাত্ত নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে মানে পরিসংখ্যান এর মানে সম্পূর্ণ পরিসংখ্যানের ধারণা, পরিসংখ্যান কি, কোথায় থেকে কেন আসছে এবং আমরা পরিসংখ্যান নিয়ে কেন এত জানতে হবে, আমাদের কেন জানতে হবে, তো এগুলো নিয়ে আলোচনা করব। দেন তারপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যানের, আচ্ছা উপাত্ত তো আমরা জানি না, এখান থেকে আরেকটা উপাত্ত থাকবে, সেটা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত এটা নিয়ে আমরা একটু জানবো। মানে উপাত্ত তো সাধারণ উপাত্ত, আবার এখানে পরিসংখ্যানের উপাত্ত বলতে আমরা কোনটা বুঝি এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে আলোচনা করব যে এখানে পরিসংখ্যানের কাঁচামাল, অর্থাৎ আমরা যে উপাত্ত, তথ্য উপাত্ত যাই হোক না কেন এগুলো কোথায় থেকে পাবো, এগুলা অর্থাৎ এগুলাকে কাঁচামাল, তোমরা এটাকে পরিসংখ্যানের কাঁচামালও বলতে পারো। হ্যাঁ, কাঁচামাল বলতে ওই যে আলু, তরকারি, বেগুন, এগুলো না, জাস্ট এখানে পরিসংখ্যানের কাঁচামালকে আমরা মিন করব। ওকে, এরপর হচ্ছে চলক 4 নাম্বার, চলক। তারপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চলকগুলো আবার বিভিন্ন প্রকার হইতে পারে। এই চলকগুলো ধরো 2 প্রকার, বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন। তাহলে এগুলো নিয়ে আমরা মূলত সম্পূর্ণ একদম ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, ও বিচ্ছিন্ন। ওকে, আশা করি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধান এখানে পরিসংখ্যান সম্পর্কে সবগুলো পেয়ে যাবে। এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার আলোচনা যে থাকবে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এই টপিকগুলো আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা এই যে এতগুলো আলোচনা করব এখান থেকে একটা সারণী তৈরি করব। সারণী, গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারো, তবে আমরা একটা গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের মেইন টপিক হবে এটা, মানে এটা সম্পর্কে দেওয়া। এরপর থেকে আমরা দ্বিতীয় পর্বে সমস্ত যে পার্টগুলো থাকবে ওগুলো পরিপূর্ণ করব। এরপরে গিয়ে আমরা যে যতগুলো চিহ্ন আছে, অর্থাৎ এটা পর্ব 2-এ যাবে, পর্ব 3-এ হবে সম্পূর্ণ অধ্যায়ের যতগুলো চিত্র, আয়তরেখ, বহুভুজ, অজীব রেখা, এই চিত্রগুলো নিয়ে আমরা তৃতীয় পার্ট আলোচনা করব। দেন এই সম্পূর্ণ পার্টটা দেখলে তোমাদের পরীক্ষায় যা যা লাগবে সবগুলো তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, তাইলে আমি সময় বাঁচানোর জন্য তোমাদের জন্য কতগুলা আগে কাজগুলো করে রেখেছি, তাহলে এই কাজগুলো তোমরা একটু দেখো। হ্যাঁ, না বুঝলে আমাদের ফেসবুক গ্রুপ এবং যেখানে তুমি দেখতেছো ওখানে একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, উপাত্ত কাকে বলে বলো তো? কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে পরিসংখ্যানের উপাত্ত বলে, তাই না? আচ্ছা, তাহলে এখানে পরিসংখ্যানটা বাদ দাও, ধরো পরিসংখ্যানটা আপাতত মনে করো আমরা নাই করে দিলাম। হ্যাঁ, পরিসংখ্যানটা যদি না থাকে
তাহলে দেখো তো, কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে উপাত্ত বলে। তাহলে উপাত্ত কি হইতে পারে? কোনো তথ্য, এটা সংখ্যা না হয়ে যে কোনো একটা কিছু হইতে পারে। পরিসংখ্যানটা ধরো আমরা আপাতত স্কিপ করছি। কেন করছি? আমরা এই যে এখানে যেটা বলছিলাম উপাত্ত, আবার পরিসংখ্যানের উপাত্ত নিয়ে কি করব? আলোচনা করব। দ্যাটস ওয়াই এখানে আপাতত আমরা উপাত্তের বিষয়টা বাদ দিলাম, হ্যাঁ, পরিসংখ্যানেরটা বাদ দিলাম। তাহলে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা সমূহকে আমরা কি বলবো? উপাত্ত বলবো। ঠিক আছে? সংখ্যা নির্দেশক ঘটনা সমূহ কি স্যার? দেখো, ধরো তোমাদের ক্লাসে 10 জন অথবা 5 জন স্টুডেন্ট আছে। তাহলে 100 নম্বরে যদি কেউ পরীক্ষা দেয়, তোমরা ধরো 5 জন স্টুডেন্ট, ধরো তোমাদের গ্রুপের 5 জন আছে, ওই 5 জনের রেজাল্ট 100 নম্বরের পরীক্ষায় তোমরা ধরো একজন পাইছে কত? 60 পেয়েছে, 80 পেয়েছে, 70 পেয়েছে, 75 পেয়েছে, আবার ধরো 90 পেয়েছে, এরকম 1 2 3 4 5। এই যে তোমরা 5 জন মিলে তোমরা পরীক্ষা দিচ্ছ না, তাহলে একটা কি এখানে অনেকগুলা উপাত্ত আছে, তথ্য আছে, পরিসংখ্যান আছে, এগুলার সম্পর্কে আমরা সামনে এই যে বিস্তারিত আলোচনাতে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, এরপর আছে কি, এগুলো স্যার এখন বলতেছি না, তোমার কঠিন লাগবে, তোমার এত কিছু জানার দরকার নাই। যে কোনো তথ্য অথবা ঘটনা, তথ্য মানে যে কোনো ধরনের ইনফরমেশন, অথবা ঘটনা নির্দেশক মানে ঘটনা অথবা তথ্য বুঝায়, ঘটনা বুঝায়, তখন তাকে আমরা কি বলবো? ওই সংখ্যা সমূহকে আমরা উপাত্ত বলবো। ওকে, ফাইন। দেন আমরা পরিসংখ্যানের এই যে পরিসংখ্যান বিষয়টা কি, এটা একটু আলোচনা করি। তাহলে আমরা উপাত্ত সম্পর্কে জেনেছি, তাই না? পরিসংখ্যান বিজ্ঞান ভিত্তিক কৌশল। পরিসংখ্যান হচ্ছে এমন একটি, ধরো এখানে এমন একটি দিলে আরো সুন্দর হইতো। ওকে, এমন বিজ্ঞান ভিত্তিক কৌশল যার দ্বারা সংখ্যা সমূহকে, তাইলে এখানে পরিসংখ্যান মূলত আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। ওকে, সংখ্যা সমূহকে অথবা তথ্য বা উপাত্তকে, তাহলে সংখ্যা সূচক যে সমস্ত সংখ্যা থাকবে, সংখ্যা সূচক তথ্য অথবা উপাত্তকে সংগ্রহ করতে পারবো, উপস্থাপন করতে পারবো, এবং উপাত্তের বিশ্লেষণ। তাহলে উপাত্তটা এখানে না লিখলেও সমস্যা হইতো না। তাহলে এই যে বিশ্লেষণ, তাহলে কি কি বলছি বলতো? উপাত্ত, সংগ্রহ, উপস্থাপন, মানে এটাকে ইংরেজিতে আমরা প্রেজেন্টেশন বলি, তাই না? এরপর বিশ্লেষণ, এরপর আছে কি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, তাকে পরিসংখ্যান বলে। তাহলে যেই বিজ্ঞান ভিত্তিক কৌশল ব্যবহার করে কোনো সংখ্যাকে সংগ্রহ করা যায়, উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করা যায় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, তাকে আমরা মূলত কি বলবো? পরিসংখ্যান বলবো। আশা করি তোমাদের পরিসংখ্যান বিষয়ে সম্পূর্ণ এই যে উপাত্ত কাকে বলে এবং পরিসংখ্যান কাকে বলে আমরা এটা জানতে পারবো। ঠিক আছে? তো এখানে কিওয়ার্ডগুলো একটু মনে রাখবা। একটা হচ্ছে কি উপস্থাপন, সংগ্রহ করা, উপস্থাপন করা, বিশ্লেষণ করা, এই তিনটা। এরপর একটা সিদ্ধান্ত গ্রহণ। এই চারটা, 1 2 3 4, এই চারটা বিষয় মনে রাখবা। ঠিক আছে? তাহলে স্যার এগুলো সম্পর্কে যদি তুমি বুঝে থাকো, তাহলে আমরা নেক্সট পর্বে চলে যাব। সেটা হচ্ছে এই যে পরিসংখ্যানের উপাত্ত। তো আমরা এইখানে কি পড়েছি বলতো? এখানে পড়ছি যে উপাত্ত কাকে বলে, তাই না? তো এখানে পড়বো যে পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে। দেখো তো, পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানের উপাত্ত আমরা যদি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। গুণবাচক নয় মানে কি স্যার? এই যে এখানে কোনো সংখ্যা আমরা কি করতে পারবো না। গুণবাচক মানে এই যে 2 গুণ 3, অথবা এখানে 2x অথবা 3x, এই টাইপের যে অঙ্কগুলো আমরা বীজগণিতে করছি না, এরকম এই যে এখানে সংখ্যা থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এটা গুণবাচক আকারে থাকবে না। কথা বুঝতে পারছো? তাহলে এখানে ধরো এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম তোমাদের, এই যে 70 পাইছে, 80 পাইছে, অথবা 85 পাইছে, 90 পেয়েছে, এরকম না, 1 2 3 4। তো তোমার আরেক বন্ধু ধরো 85 পেয়েছে। এই যে 5 জন, তোমরা 5 জন যে পরীক্ষা দিছো 100 নম্বরে, তোমরা একজনের 70 80 85 90 85, এই নাম্বারটা তোমরা পেয়েছো, তাই না? এটা পুরাটা হচ্ছে একটা কি পরিসংখ্যান। তাহলে এখানে পরিসংখ্যানের উপাত্ত বলছে না, তাহলে এইটা যদি পুরাটা পরিসংখ্যান হয়, এখানে 70 আলাদা করে একটা হচ্ছে উপাত্ত, মনে থাকবে। এই যে 70 হচ্ছে আলাদা উপাত্ত, 80 হচ্ছে আলাদা একটা উপাত্ত, তারপর 85 হচ্ছে উপাত্ত, আর 90 হচ্ছে একটা উপাত্ত। তাহলে এখন বলছো তো, এটা পুরাটা যদি পরিসংখ্যান হয়, অর্থাৎ এখানে সংখ্যাতে এই যে তোমরা 105 জন যে পরীক্ষা দিয়েছো, এরকম তোমাদের ক্লাসের 100 জন 200 জন 500 জন যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষা যারা দিয়েছো তাদের নাম্বারগুলো এখানে আছে, তাই না? এইগুলা দিয়ে তোমার কি করছে, একটা নাম্বার অথবা যে কোনো একটা তথ্য
প্রেজেন্টেশন করেছে, সংখ্যা ভিত্তিক তথ্য প্রেজেন্টেশন করেছে, উপস্থাপন করেছে। এই যে এই কিওয়ার্ড অনুযায়ী দেখো তো, উপস্থাপন, তারপর সংগ্রহ, বিশ্লেষণ। তাহলে এই তথ্যগুলা দিয়ে তোমার তথ্য উপস্থাপন করা যাবে, সংগ্রহ করা যাবে, বিশ্লেষণও করা যাবে, এবং কে ফেল করেছে, কে পাস করেছে, অথবা কে A+ পেয়েছে, এই সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করা যাবে। সেজন্য আমরা এটাকে একটা কি বলতেছি, পরিসংখ্যান বলতেছি। আর একটা এইগুলা আলাদা আলাদা হচ্ছে একটা কি, উপাত্ত। এরপর হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। ওকে, পরিসংখ্যানের কাঁচামাল বলতে আমরা কি বুঝবো? এই যে আমাদের 3 নাম্বার টপিকে কাঁচামাল নিয়ে আলোচনা করবো বলছিলাম, এটাও আলোচনা করছি, এটাও আলোচনা করছি, এটাও শেষ। দেখুন এই যে কাঁচামাল যেটা বলতেছি, অনুসন্ধানাধীন উপাত্তই পরিসংখ্যানের কাঁচামাল, এটা বলছে না? অনুসন্ধানাধীন উপাত্ত, এই যে তুমি বুঝছো, যদি না বুঝতে আমি একটু কথা বলি। এই যে তোমাকে যদি আমি একটা দায়িত্ব দিই, এই দায়িত্বটা হচ্ছে কি, তুমি কি করবা, তোমার এলাকার, তো ধরো তোমার তুমি ধরো যে মেসে থাকো, অথবা যে তোমাদের ক্লাসরুমের 10 জনের বয়স জিজ্ঞেস করে আনো, তাহলে আমি 10 জনের যদি বয়স জিজ্ঞেস করে আনি, বয়স যদি আমি এখানে লিখি, তাহলে কি হবে বলো তো? একজনের বয়স ধরো আমি ধরো 12 বছর, 13 বছর, 18 বছর, তারপর কি আছে বলো তো, 16 বছর, 15 বছর, 1 2 3 4 5। তাহলে এখানে ধরো আমরা দিব কত, 13 বছর আরেকটা দিই, তারপরে 17 বছর দিই, 26 বছর, অথবা 19 বছর, 20 বছর, এইটা আমরা বয়স দিলাম। এখানে কয়জনের বয়স আছে? 10 জনের বয়স আছে, তাই না? তাহলে অনুসন্ধানাধীন উপাত্তই হলো পরিসংখ্যানের কাঁচামাল। তাহলে এগুলো যেহেতু তুমি নিজেই লিখে এনেছো, তোমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি নিজে কি করেছো, এগুলা লিখে এনেছো অথবা সংগ্রহ করে এনেছো, তাহলে এই অনুসন্ধান করে যেই উপাত্তগুলা পেয়েছো, এই উপাত্তগুলাতে আমরা কি বলবো, এই আলাদা আলাদা উপাত্তগুলো যদি না থাকতো, একটা কি পরিসংখ্যান হইতো? তুমি বলো তো। না, আমি ব্র্যাকেট দিছি বলে আবার পরিসংখ্যান ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এরকম মনে করিও না। এই যে দেখো, এই যে অনুসন্ধান করে তুমি তাদের বয়সগুলোতে তুমি সংগ্রহ করেছো, যদি তুমি সংগ্রহ না করতা, তাহলে কি পরিসংখ্যানটা হইতো? তো অবশ্যই এটা হইতো না। তো যেহেতু হইতো না, সেজন্য এই অনুসন্ধানাধীন অথবা অনুসন্ধানকৃত উপাত্ত সমূহই কি হবে, পরিসংখ্যানের কাঁচামাল হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তো আমরা এটা জানার পর এরপর আমরা কি নিয়ে আলোচনা করব বলছিলাম? চলক নিয়ে আলোচনা করব। ওকে, তো চলক সম্পর্কে যদি তুমি একটু জানতে চাও, আমি তোমাদের আরেকটা যদি একটু দেখাই, এই কাগজটা তোমরা একটু দেখো। এখানে চলক বলতে আমরা এর আগে কিন্তু চলক পড়েছি বীজগণিতে। ওকে, আমি একটু তোমাদের চলক সম্পর্কে যে তোমরা আলোচনা করেছো অথবা তোমরা পড়েছো, এগুলো একটু তোমাকে রিমাইন্ড করে দিই। তাহলে বীজগণিতে ধরো তুমি 3x লিখছো অথবা 5a লিখছো, এরকম বীজগণিতে লিখো নাই? অবশ্যই লিখছো, না লিখলে সমস্যা নাই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে বীজগণিতে ব্যবহৃত অক্ষর প্রতীককে আমরা চলক বলছি, তাই না? এর মান যে কোনো একটা সংখ্যা হইতে পারে, অথবা যে কোনো একটা মান হইতে পারে, যে কোনো একটা নাম হইতে পারে, অর্থাৎ এর মান কোনো নির্দিষ্ট ছিল না, এটাকে আমরা বীজগণিতে চলক বলছি, অথবা অন্যান্য পাটিগণিতের ক্ষেত্রে আমরা এরকম একটা চলক ধরে নিতাম, তাই না? এখানে কিন্তু চলক বলতে এই ধরনের চলককে আমরা বুঝবো না। কথা এটা ক্লিয়ার হয়েছে তোমার? বলো তো, চলক বলতে আমরা বীজগণিতে যে চলকটা বলতাম না, ওটা বুঝবো না। কেন বুঝবো না একটু দেখো তো। এই যে চলক, আমরা জানি সংখ্যা সূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, তাই না? এটা তো আমরা একদম একটু আগেই পড়ছি, তাই না? সংখ্যা সূচক যে কোনো সংখ্যা পরিসংখ্যানের উপাত্ত হইতে পারে, তাই না? তাহলে উপাত্তে ব্যবহৃত এসব সংখ্যা সমূহকে চলক বলে। তাহলে উপাত্তে ব্যবহৃত এই সমস্ত, ধরো এই যে একটু আগে যেটা বলছিলাম তোমাদের, ধরো তুমি কি করছো, একদিন 30 টাকার নাস্তা করছো ফর এক্সাম্পল, আরেকদিন 20 টাকা খরচ করছো, আরেকদিন ধরো 35 টাকা খরচ করছো, আরেকদিন 40 টাকা খরচ করছো, আরেকদিন ধরো 20 টাকা খরচ করছো ফর এক্সাম্পল। হ্যাঁ, 1 2 3 4 5, তুমি 5 দিনে এই 30 টাকা, 20 টাকা, তারপর কত আছে বলো তো, 35 টাকা, 40 টাকা, 20 টাকা, এগুলো তুমি খরচ করছো। খরচ করার পর এই যে এখানে বলছে কি, উপাত্তে ব্যবহৃত এসব সংখ্যাকে চলক বলে। তাহলে এই যে 30, এটা একটা আমরা আলাদা উপাত্ত বলি না, এরকম প্রতিটি উপাত্তকে আমরা এক একটা চলক বলবো, ঠিক আছে? এখানে চলক মানে এক্স ওয়াই জেড এগুলা না, অথবা পি কিউ আর কিংবা এক্স ওয়াই জেড এগুলা কি নয়, এখানে চলক হিসাবে ব্যবহৃত হবে না। কথা বুঝতে পারছি? আশা করি বুঝছো। তাইলে ধরো এই চলকগুলোকে আমরা একটা স্থানের নামও দিতে পারি।
কিভাবে? এই প্রথম চলকটা x1, দ্বিতীয়টা x2, তৃতীয়টা x3, চতুর্থটা x4, ঠিক আছে? তাহলে এভাবে যাইতে যাইতে তুমি x কত পর্যন্ত যাইবা? ধরো তুমি 365 দিনের খরচটা, অথবা তুমি 2 বছরের খরচ, 3 বছরের খরচ এরকম বের করতে চাইলে এই যে i is equal to হচ্ছে 1 তারপর 2 3 এভাবে অসংখ্য সংখ্যা পর্যন্ত তুমি যাইতে পারো। কথা বুঝছো? i এর মান যে কোনো একটা সংখ্যা হইতে পারে না? এই যে i, যদি আমি মনে করি i মানে 1 2 3 4 5 এভাবে যেতে যেতে হাজার পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এই যে আমরা যদি xi মনে করি, তাহলে i এর মান এই যে 1 2 3 4 5 এখান থেকে যে কোনো একটা হইতে পারে, তাই না? তাহলে এই যে আমরা x1 x2 x3 দিচ্ছি, জাস্ট এর একটা নাম দিচ্ছি। ওকে, এখানে এই যে নাম দিয়ে x1 x2 অথবা xi যেগুলো ব্যবহার করবে, এগুলো হচ্ছে i হচ্ছে একটা যে কোনো একটা সংখ্যা বোঝানোর জন্য, আর x1 x2 দিলে মনে করবা যে এই পথটা নির্দিষ্ট করে দিয়েছে। ওকে, তোমার এগুলো একটু এখন একটু আনইজি লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে। তোমরা যখন ম্যাথে চলে যাবা দেখবা যেগুলো আরো সুপার ইজি, খুবই ইজি, এগুলো সহজ। হ্যাঁ, তাহলে দেখো তো, এই আমরা এটা শেষ করি। উপাত্তে ব্যবহৃত এসব সংখ্যা সমূহকে আমরা চলক বলবো। প্রতিটি উপাত্তে, এই যে একটা পরিসংখ্যানের অনেকগুলো উপাত্ত আছে, এই উপাত্তগুলোকে আমরা এক একটি চলক বলবো। ঠিক আছে? চলক মানে এক্স ওয়াই জেড পি কিউ আর, এগুলো কিন্তু এখানে কি হয় না, ব্যবহার হয় না। এটা মাথায় রাখবা। ওকে, এখানে শুধু সংখ্যায় ব্যবহার হবে। এই সংখ্যাগুলোকে মূলত এখানে চলক, পরিসংখ্যানের চলক বলে। তাহলে এটাও আমরা বুঝে গেছি আশা করি। যদি না বুঝে থাকো, দেখো তো, জনসংখ্যামূলক উপাত্তের এগুলো হচ্ছে একটা চলকের উদাহরণ। হ্যাঁ, যেমন দেখো তো, ধরো জনসংখ্যা, ধরো তোমরা 3 জন, তারপর 4 জন, 10 জন, 12 জন, এভাবে না? তাহলে 12 জন মানে অর্থাৎ 12 এরকম কি হতে পারে? 12.5 জন, 5 জন মানে 12.5 জন এরকম হইতে পারে, অথবা 3.5 অথবা 4.5 এরকম কি হইতে পারে? অর্ধেক মানুষ হইতে পারে, মানে 4 জন হইয়ে আবার অর্ধেক এরকম কি মানুষ হওয়া যায়? অর্থাৎ 4.5 জন এরকম কি মানুষ হওয়া যায়? আচ্ছা, তো এরকম যেহেতু ব্যক্তিকে এরকম ভাগ করা যাবে না, সেজন্য এগুলো জনসংখ্যামূলক যে সমস্ত উপাত্ত থাকবে ওগুলাকে আমরা কি বলতে পারি? এগুলাকে আমরা চলক বলতে পারি। আচ্ছা, ওকে, তাহলে কি আমরা জানি সংখ্যা সূচক তথ্যসমূহকে পরিসংখ্যান উপাত্ত বলে। তাহলে উপাত্তের ব্যবহৃত এসব সংখ্যাসমূহকে চলক বলে। তাহলে চলক, যে সমস্ত চলক সমূহ ভাগ করা যায় অথবা ভাগ করা যায় না, এগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। এখন তোমাদের একটু কঠিন লাগতে পারে, এটা একটু আপাতত ধরে নাও, আমি একটু পরে আবার আসতেছি এগুলো সম্পর্কে। হ্যাঁ, এরপরে ধরো বিচ্ছিন্ন চলক ও বিচ্ছিন্ন চলক। ঠিক আছে? এখন চলক তো আমরা জানি, তাই না? এই চলকটা আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন। তাহলে দেখো স্যার, এই যে আবার বিচ্ছিন্ন কি, এটা মনে রাখার জন্য আমি তোমাকে একটা কথা বলি। সেটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে 15 ধরো 20, ফর এক্সাম্পল, এই 15টা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে ভাঙা কোনো অংশ নাই। অর্থাৎ 15 অথবা 15 ধরো 5, 15.5 এরকম কোনো সংখ্যা এখানে আছে? নাই। তার মানে এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। কথা বুঝতে পারছি? একটা অবিচ্ছিন্ন চলক হচ্ছে এটা, যেটা হচ্ছে তুমি কি করবা, দশমিক থেকে, অর্থাৎ এখানে 14.5 থেকে 20.5 এরকম ভাঙছে, অর্থাৎ এটাও ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ ভগ্নাংশ নাম্বার, এটাও কি আচ্ছা, এতটুকু বোঝার দরকার নাই। এই যে তুমি এতটুকু বুঝছো, 14 পরে অথবা এই যে একটা পূর্ণ সংখ্যার পর একটা ভাঙা অংশ, পয়েন্টের পর একটা সংখ্যা আছে না? আছে। চাইলে এগুলো হচ্ছে এরকম, যদি 14 পরে কোনো সংখ্যা থাকে, আবার 14 পরে যদি শূন্য থাকে, এটা কিন্তু না, মনে রাখবা। যদি 14 পরে এরকম 5 থাকে, 14 জায়গায় তুমি 70 80 90 20 30 40 যে কোনো হোয়াটএভার যে কোনো একটা সংখ্যা হইতে পারে, কিন্তু এই সংখ্যাটা যখন এরকম পূর্ণ সংখ্যার পরে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে, কোনো অঙ্ক থাকে, তাহলে তখন আমরা তাকে অবিচ্ছিন্ন চলক বলবো। তো এটাকে মনে রাখার জন্য আমি তোমাকে একটা কথা বলি, এই গল্পটা তুমি মনে রাখো। যদি এই যে 14.5 দুইটা সংখ্যা না, এ হচ্ছে কার থেকে বিচ্ছিন্ন বলতো? দশমিক থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ এর দশমিক নাই, যদি থাকলেও দশমিকের কোনো অঙ্ক নাই, সেজন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন। কার থেকে বিচ্ছিন্ন? দশমিক থেকে বিচ্ছিন্ন। কথা বুঝছো? আর এটা হচ্ছে দশমিক থেকে বিচ্ছিন্ন নয়, সেজন্য এটা অবিচ্ছিন্ন। তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, আর এটা বিচ্ছিন্ন চলকের উদাহরণ। কথা বুঝতে পারছি? আশা করি তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝছো। ওকে, তো এখন আমরা এই যে এখানে
এই পার্টটা একটু আমরা হয়তো এখানে লিখি নাই, এই পার্টে তোমাদের এখানে যেটা লিখছিলাম আর কি, এই যে এখানে এরপরে ক্রমযুক্ত গণসংখ্যা, ওকে এখানে লিখছি তো, ওকে সমস্যা নেই, আমরা ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যা কাকে বলে একটু দেখো। ক্রম মানে কি আমরা কি জানি বলো তো? ক্রম মানে কি আমরা জানি? অবশ্যই জানি। কিভাবে জানি দেখো তো। ক্রম মানে 1 2 3 4 5 6 7, এই যে এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে এগুলো একটা ক্রম বলি, তাই না? স্যার ক্রম নয় কোনটা, এটা চিনবো কেমনে? দেখো ক্রম নয় কোনটা, 3 5, তারপর কত আছে 6, তারপর 8, এভাবে। এই যে দেখো 5 এর পরে 3 হওয়ার কথা, 2 এর পরে 3 হওয়ার কথা হয়েছে, হয় নাই। আবার 5 এর পরে 6 হয়েছে, ঠিক আছে, এরপর 7 নাই মাঝখানে। এরকম দেখো তো, এই যে ক্রম অনুসরণ করতেছে না। ধরো একটা লাইন মনে করো, এই লাইনটা থেকে ধরো এখানে তুমি কিছু একটা নিবা, ধরো একটা শপিং মলে অথবা কোনো একটা ফার্মেসিতে তুমি লাইন ধরছো। এই লাইনের মধ্যে তুমি যদি লাইনে দাঁড়াইলে তাহলে 1 2 3 4, এটা ক্রম অনুসারে যাবে না? প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে যদি তুমি যাও তাহলে একটা ক্রম অনুসারে যাচ্ছে নাকি? এই যদি প্রথম ব্যক্তি এখানে এসে এরপর দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি না নিয়ে চতুর্থ ব্যক্তি যদি এখানে চলে আসে, তাহলে কি সে ক্রম অনুসরণ করতেছে? না। ক্রম মানে বুঝছো থাকবেন না, ক্রমযোজিত গণসংখ্যা। কি বলছে বলো তো? যোজিত গণসংখ্যা, তাই না? ওকে ফাইন। তাহলে ক্রম মানে হচ্ছে এই যে একের পর এক সিরিয়ালটা মেনটেন করলে এটা ক্রম বলি। যোজিত মানে কি? যোজিত মানে এমনি যোগ করা, এটা জানি তাই না? যোজিত মানে যোগ করা। এরপর গণসংখ্যা তো বুঝো তাই না? গণসংখ্যা হচ্ছে এই যে তোমরা, আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে দেখো 30 20 35 40 20, এটা একটা কি পরিসংখ্যান না? এখানে 1 2 3 4 5, 5টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা আছে? ধরো আমরা প্রথম দিন 30 টাকা, দ্বিতীয় দিন 20 টাকা, তৃতীয় দিন 35 টাকা, চতুর্থ দিন 40 টাকা, পঞ্চম দিন 20 টাকা, এরকম আমরা খরচ করলাম। তাহলে এই যে একটা সংখ্যা দিন আমরা বোঝাচ্ছি, এটাকে আমরা মূলত গণসংখ্যা বলি, তাই না? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা মানে কি? এই যে ক্রম অনুসারে যদি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ফর এক্সাম্পল আমরা আরেকটু সহজ উদাহরণ দিই, দেখো 7 3 9, ফর এক্সাম্পল এই সংখ্যা, এটা হচ্ছে একটা কি পরিসংখ্যান, মানে 3টা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমরা কমা দিয়ে সুন্দর করে পরিসংখ্যানের নিয়মে প্রকাশ করলাম। এই পরিসংখ্যান থেকে প্রথম পদ কত বলতো? ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলবো? এই যে 7-এর আগে কোনো সংখ্যা আছে? নাই। না থাকলে, থাকলেও যা, না থাকলে নাই, মানে 0 নাই। তো না থাকলে এই প্রথম পদের সাথে এর পরবর্তী যে পদটা থাকবে, অর্থাৎ এদিকে, মনে রাখবা এদিকে, এটা যোগ করে যে মানটা পাবা ওটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা প্রথম পদ একটু যদি এভাবে লিখি, প্রথম পদ সমান কত? 7, পাইছি না? তাহলে দ্বিতীয় পদ কত হবে বলতো? দ্বিতীয় পদ সমান এই যে 7 যোগ 3 সমান 10। এটা হচ্ছে প্রথম পদ পাইলাম, প্রথম পদ থেকে কি করছে, এর পরবর্তী পদ হচ্ছে 3, 3-এর সাথে যোগ করে 10 হয়ে গেছে। এটা কিসের নিয়মে? ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ গণসংখ্যা যেটা আছে সেটাকে আমরা পরবর্তী ক্রম অনুসারে কি করতেছি? যোগ করতেছি। কথা বুঝতে পারছো? তো আশা করি তোমাদের এই যে পরিসংখ্যান সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারণাটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের জানাবা, এবং পরবর্তীতে আমরা একটু গণসংখ্যা সারণী সম্পর্কে, এটাতে প্রায় 24-25 মিনিট ক্লাসটা হয়ে গেছে, তাহলে আমরা চেষ্টা করবো যে একটু ছোট ছোট করার জন্য, যাতে আমরা সহজেই ক্লাসগুলো বুঝতে পারি। পর্ব 2 দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো। এটা দেখলে কি হবে, এই যে আমরা এখানে অনেক বিষয়গুলো আছে একটু আমাদের মাথায় বসে নাই, অর্থাৎ আমরা বুঝতে পারি নাই, এটা যখন আমরা রিয়েল লাইফ ম্যাথ করতে যাব তখন ওখানে লাগবে। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো রেসপন্স করবা, এবং তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানাবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।